আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর জিয়া স্যারের সাথে তোমাদের সামনে আসলাম আরো একটি নতুন লাইভ ক্লাসে। তো আজকের লাইভ ক্লাসটা জিয়া স্যারের লাইভ ক্লাস ছিল আসলে 8টায় এবং অ্যাকাউন্টিং লাইভ ক্লাস ছিল আসলে সন্ধ্যা 7টায়। তবে আজকের বৃষ্টির যে পরিস্থিতি, সকল পরিস্থিতির কথা চিন্তা করে আসলে আমরা 7টায় চলে আসছি। আর আজকে হয়তো একটাই লাইভ ক্লাস হবে, আমরা আপাতত আজকে একটাই নিব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, স্যার তোমাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর স্লাইড বানিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ডিইউ থেকে কোশ্চেন, সিইউ কোশ্চেন অনেকগুলো দেখতে পাচ্ছ। এখন তোমরা বলতে পারো যে কিরে, আমরা আজকে পড়বো যে টপিক, এর মধ্যে ডিইউ সিইউ কোশ্চেন কেন? আসলে আমি আর স্যার মিলে যে প্ল্যানটা করছি তোমাদের জন্য, আমাদের এইচএসসি এর প্রত্যেকটা টপিকের সাথে সাথে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় কোশ্চেনগুলো অ্যাড করছি। যেমন ওই দিন আমরা স্যার মিলে ডিসকাশন করলাম, আমরা কমপ্লিটিং সেন্টেন্স করবো, এইচএসসি এর কোশ্চেন গুলো তো সলভ করবো, সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে আসাও কমপ্লিটিং সেন্টেন্সের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা সলভ করে ফেলবো। এটার ধারাবাহিকতায় আজকের আমাদের যে টপিকটা আমরা আলোচনা করব, স্যার একটু পরে তোমাদের সাথে আলোচনা শুরু করবে। সেই টপিকটা হচ্ছে, স্যার একটু বলেন, ওদের সাথে শেয়ার করেন। সেই টপিকটা হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজ। তো এইখানে যে ইয়াগুলো আছে, টপিকের যে আমাদের ক্লুগুলো আছে, আই মিন 10 থেকে 11টা ফ্রেজ আসে মনে হয়। এই 10টা ফ্রেজ গুলা এত ফিক্সড, এগুলাই পরীক্ষায় আসবে, এগুলার বাইরে আসবে না। তাইলে তোমাদের জন্য 5 নাম্বার পাওয়াটা খুব ইজি। কিন্তু আবার অনেকে যারা এগুলো অনেকদিন ধরে পড়ছো, যারা এগুলো প্র্যাকটিস করছো, ওরা বলবে স্যার এগুলো তো বারবার সেগুলো নিয়ে আসলে বলার কি আছে। কিন্তু এগুলোর সাথে ফ্রেজ যেহেতু প্রশ্ন করেছে, ফ্রেজের সাথে আমাদের এডমিশনের যে ফ্রেজ বা ইডিয়ম গুলো আছে, ওগুলো কিন্তু অত সহজ না। তো আমি যেহেতু এটার একটা প্রস্তুতি নিচ্ছি, ফ্রেজের প্রস্তুতি নিচ্ছি বা ইডিয়মের প্রস্তুতি নিচ্ছি, সেটার পাশাপাশি আমি এডমিশন একটা শ দিয়েছি, যাতে তোমরা এক ঢিলে দুই পাখি মারতে পারো। এখন আগে শুরুতে আমরা সহজ যে ফ্রেজগুলো নিয়ে আলোচনা করব, যাদের বেসিক একেবারে দুর্বল তারা এগুলো আগে একটু ক্লিয়ার করে ফেলবে, আর যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছো ওরাও একটু প্র্যাকটিস করে নিরা। সাথে সাথে আমরা আবার এইগুলোও প্র্যাকটিস করব, অর্থাৎ আমাদের এডমিশনে আসা সিইউতে থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু ফ্রেজ নিয়ে প্রশ্ন আসে, এগুলো আমরা সলভ করব। তো মূল কথা হচ্ছে আমাদের আলোচনা আসলে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস যে আলোচনাগুলো আছে, এই ওই আলোচনার সাথে সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন গুলো আছে সেগুলো স্যার আজকে তোমাদের হালকা করে দেখিয়ে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি সবাই অনেকের এসএমএস দেখতে পাচ্ছি, বৃষ্টি পড়ছে, চারদিকে পানি উঠে গেছে। আজকে ক্লাস শুরু 7টার বেজে ক্লাস নিয়ে আমাদের অফ করতে হয়েছে, হয়তোবা এরকম পরিস্থিতি আর চলবে কিনা জানি না। তবে সবাই একটু বাসায়, এখন যেহেতু বৃষ্টি পড়ছে, সবাই বাসায় একটু খিচুড়ি খাও, এদিকে যাতে তোমাদের স্টাডি যাতে গ্যাপ না যায়, সেই জন্য আসলে আমাদের এই বিষয়গুলো আমরা দেখছি। হ্যাঁ, আমার অনেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। 24 ব্যাচে কি ক্লাস করতে পারে? অবশ্যই ক্লাস করতে হবে। এটা 24, 25 এবং হচ্ছে যে কি তুমি আজকে মেসেজ দিছিলে আমাকে, আর তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আজকে রাত 10টা বাজে পেজ থেকে যাবে। তারপরে হচ্ছে তাসফিয়া চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে পারু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুন্নি আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার তাহলে আর দেরি না করে স্যার ক্লাস স্টার্ট করুন। একটু স্যার যদি আমাদের এই নিয়ে জার্নি নিয়ে একটু বলতেন, আসলে আমরা ওদের জন্য কি নিয়ে আসছি, একটু হিন্টস দিন। 24 ব্যাচের, হ্যাঁ 24 ব্যাচের জন্য আসলে যেহেতু 24 ব্যাচের অ্যাকচুয়ালি এখন তোমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছো, সেটা হচ্ছে তোমরা অটো পাস পাচ্ছো। আর যা হইছে আলহামদুলিল্লাহ ভালো হইছে। এখন তোমরা অন্তত এটা বুঝলা যে তোমরা পাস, সবাই পাস। এখন তোমাদের কি করতে হবে, এটা হচ্ছে যেমন তেমন পাশে ইনশাআল্লাহ পাস। ওটা নিয়ে তার কোনো টেনশন নাই, যে হবে কি হবে না, কত তারিখ হবে, হচ্ছে কিনা, কেমন রেজাল্ট করবো। মিনিমাম তুমি যদি, আমি এগুলো যদি কাউন্ট করি, মিনিমাম তুমি 100টা টেনশন থেকে এখন মুক্ত। এখন ধুমছে একেবারে তুমি অ্যাডমিশনের জন্য কোনো বাধা নেই। আরেকটা জিনিস ওদের মাথায় বারবার আসতো, এখন কি আমি অ্যাডমিশনে প্রিপারেশন নিব নাকি আমি 11 পরীক্ষা হচ্ছে না। হ্যাঁ, এইখান থেকে গেলা। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু আমরা সবাই পাস করতেছি, আগে হয়তো বা অনেক স্টুডেন্ট কিন্তু অকৃতকার্য হলে, ফেল করলে সে কিন্তু ছুটে যেত, সে কম্পিটিশনের মধ্যে কিন্তু থাকতো না। এখন যতটুকু সহজে ইন্টারমিডিয়েট পাস, তার থেকেও বেশি কিন্তু অ্যাডমিশন জার্নিটা। এই জন্য এখন থেকে আমরা আমাদের প্রস্তুতিটা অনলাইন অফলাইন দুই জায়গায় কিন্তু শুরু করছি। কি দিয়ে শুরু করছি স্যার বলবেন? আমরা যারা 24 ব্যাচ আছো, তোমাদের জন্য আমরা আগামী সপ্তাহ থেকে ফ্রি ক্লাসের আয়োজন করতে যাচ্ছি, বি সি ডি সবগুলো ইউনিটের জন্য। আর তোমাদেরকে আমরা বলবো 24 ব্যাচে যারা আছো, তোমরা চট্টগ্রামের সকল কোচিং এ আগে ফ্রি ক্লাস করে আমাদের ফ্রি ক্লাস তারপরে করবা, দরকার হলে সবগুলো জায়গায় ফ্রি ক্লাস করো, এবং তারপরে আমাদের ফ্রি ক্লাস করবে। ফ্রি ক্লাস করার পরে ওপেন তুমি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করো। শুধু নট অনলি অনলাইন বাট অলসো অফলাইন।
সব দিক দিয়ে। ক্লাস করার পরে আমাদেরটা করবা, এরপরে তুমি যদি মনে করো হ্যাঁ এটা আমার জন্য ভালো হবে করবা, আর যদি মনে হয় না আমার এখানে ভালো লাগতেছে না, একদম ফিল ফ্রি টু গো। আমরা একদম ফিল ফ্রি টু গো, করব না, আমরা একটু বলবো না কেন তুমি চলে যাচ্ছ, এটাও তুমি যাচাই করো। আর এর বাইরে কয়েকটা জিনিস খেয়াল রাখবা, কোন জায়গায় কোন কোন স্যাররা ক্লাস নিবে, তোমাদেরকে কয়টা ক্লাস দিচ্ছে। এমন যদি হয় যে বাংলা ইংলিশ জিকে মাত্র 12টা ক্লাসে শেষ, মানে 3 12 34 ক্লাসে সব শেষ, তাহলে মনে রাখবা তোমার জীবনে বিপদ আছে। সুতরাং ক্লাস সংখ্যা মোট কতটি, কয়টা ক্লাস? আমি একটু ইন্টারাপ্ট করি, আমি একজন স্টুডেন্টের যে পক্ষ হয়ে বলছি, আমি মনে করি এখন ইন্টারমিডিয়েট পাস, আমার এইচএসসি যেহেতু কমপ্লিট, আমাকে অনেক ফ্রেন্ডে বলবে যে স্যার এদিকে গেলে একটু ভালো হয়, ওদিকে চল গিয়ে একটু করে আসি। একটা স্টুডেন্টের মাথায় কয়েকটা প্রশ্ন যে বেসিক বিষয় থাকবে, যে আমি যখন এডমিশনের জন্য একটা কোচিং এ ভর্তি হব, হোক সেটা অনলাইন বা অফলাইন, কোন কোন এই বিষয়গুলো একেবারে ফিক্সড আমাকে মাথায় রেখে যাচাই করতে হবে যে কোনটা আমার জন্য সুইটেবল আর কোনটা নট। সেটা একটু যদি বলতেন। যেমন এটা হচ্ছে স্যার যেটা বললো যে অ্যাডমিশনের একটা স্টুডেন্ট কি কি মাথায় রাখবে, প্রথমত হচ্ছে কারা সেখানে ক্লাস নেবে এবং সেই শিক্ষক কি তার সাথে শেষ পর্যন্ত থাকছে কিনা। একটা ব্যাপার হয় যে স্যার অনেক সময় ঢাকা থেকে কিছু শিক্ষক আসে, অর্ডিনেশন ক্লাস নেয়, শেষ চলে যাচ্ছে, তখন গিয়ে সে তার কোনো প্রবলেম হলে সে কিন্তু অফিসে এসে আর বলতে পারে না স্যার আমি এটা বুঝি নাই। আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের সাথে এসে কথা বলতে পারে, অনলাইনে একটা মেসেজ দিয়ে স্যার এটা কি জিজ্ঞেস করতে পারে। সুতরাং তুমি এটা দেখবা, আমি আমাদের এখানে বলতেছি না আসতে হবে, তুমি এটা দেখো যে সেই স্যার তোমাকে শুরু থেকে 24 ব্যাচ কিন্তু অলরেডি এটা একটা হিন্টস কিন্তু পেয়েছো। ইংলিশের সময় তোমাদের কাছে কি মনে আছে কিনা জানি না, রাতে 2টা পর্যায়ে পর্যন্ত স্যারের সাথে কিন্তু কন্ট্যাক্ট রাখছো, গ্রুপ করে তোমাদেরকে যত ধরনের সাজেশন দেওয়া ইয়া করা, পরীক্ষা যাওয়ার আধা ঘন্টা আগ পর্যন্ত স্টুডেন্ট আমাদের সাথে কিন্তু কানেক্টেড ছিল। তো তোমরা ওই স্যার তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আছে কিনা, নাম্বার 1। আমার কথা হচ্ছে 2 জন পড়াক 3 জন পড়াক, তবে ওই স্যার গুলো আছে কিনা। নাম্বার 2, মোট ক্লাস সংখ্যা তুমি কতটা পাচ্ছ বিশ্ববিদ্যালয় কোচিং এর জন্য? তুমি কি মাত্র 12 36 ক্লাস বা 13 39 ক্লাস, নাকি তারও অধিক ক্লাস পাচ্ছ? এক ক্লাসে কয়টা কি টপিক? যেমন স্যার আমি একটা কোচিং এর শীট দেখলাম যে জায়গায় আপনার এক ক্লাসে ভার্বের ফাইনাল শেষ, নন ফাইনাল শেষ, সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমপক্ষে 50টা শেষ, গ্রুপ বার 50টা শেষ, ফ্রেজ এন্ড ইডিয়ম কয়েকটা শেষ, ট্রান্সলেশন কয়েকটা শেষ। আমি বলি এটা আমাকে দিতে আমি পারবো না স্যার, শেষ মানে হচ্ছে শীটেই শেষ, শীটেই শেষ, এত মোটা শীট। ওরা এগুলো ওই আপনি একটা কথা বলেন না, অনেকে বুঝে আমিন বলে, অনেকে বুঝে আমিন বলবে, অনেকে না বুঝে আমিন বলবে। যে দেখো আমাকে যখন তুমি বলবা স্যার আপনি এগুলো একটু আস্তে বলেন, আস্তে বুঝান, আসলে আমার টপিক এতগুলো থাকে। আমার সাথে এডমিশন জার্নিতে আমি কারো নাম বলছি না, জাস্ট একটা বিষয় বলছি, আমাকে যে কোচিং থেকে কর্তৃপক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে স্যার আপনি যদি এভাবে করে আমাদের শীটের সাথে দৌড়াতে পারেন তাহলে আপনাকে ক্লাস দিব, নাহলে ক্লাস দিব না। অর্থাৎ পার কোয়েশ্চেন বাদ দাও, পার টপিকে আমি সময় পাচ্ছি সর্বোচ্চ হলে 10 মিনিট স্যার। 1 ঘন্টার ক্লাসে 10টা যদি আমাকে টপিক দেয় তাহলে পার টপিকে আমি সময় পাচ্ছি কত? 10 মিনিট। 10 মিনিটের মধ্যে বেসিক টু অ্যাডভান্স শেষ করতে হবে। এই জন্য একটু আগে স্যারকে বললাম, অনেকে দেখতেছি ইয়েস বুঝেছি, মানে বুঝেও আমিন বলে, না বুঝেও আমিন বলে। শেষে যখন সে চান্স পায় না, হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়, কিরে ভাই তুমি তো অনেক, তখন বলে যে বুঝছি, এখন সে বলে স্যার আসলে আমি বুঝিনি তখন। তারপর কি করবো, যে সবাই বলতেছে বুঝছি, আমি বুঝিনি বললে তখন সবাই মনে করবে আমি আসলে পারিনি, আমি এমনিতেই A+ পেয়েছি বা যে ভালো রেজাল্ট করেছি। এই জন্য বুঝে না বুঝে আমরা আমিন বলি। তো তোমরা ওইটা খেয়াল রাখবা কোন শিক্ষকরা প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবে মেন্টর কিনা তারা। সেকেন্ডলি যে জিনিসটা খেয়াল রাখবা সেটা হচ্ছে মোট কতটি ক্লাস পাচ্ছ, কতটি এক্সাম পাচ্ছ, আর এরপর অবশ্যই ফ্রি ক্লাস করে এরপরে ভর্তি হবা। কারণ অনেক কোচিং বলবে না আমরা তো ফ্রি ক্লাস দিই না, তাহলে বুঝবা দাম মে কুছ কালা ঠিক আছে। সো অফলাইনের পাশাপাশি অনলাইনে তো তুমি এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি একেবারে বাসায় বসে অনলাইনে তুমি আমাকে যাচাই করতে পারছো। যারা অনলাইনে আছে ওরা কিন্তু অফলাইনে নাই, আবার যারা অফলাইনে আছে তারা কিন্তু অনলাইনে নেই। আলহামদুলিল্লাহ, আমাকে তো চেনো তোমরা, জিএস স্যারের পেজে গিয়ে তুমি দেখতে পারো আমাদের গ্রুপ প্রত্যেকটা জায়গায়। তো আমরা অনলাইনেও আছি, অফলাইনেও আছি। তুমি যেটা অফলাইনে যে ক্লাসটা মিস করবা, অনলাইনে এসে তুমি একেবারে পাই টু পাই আমার কাছ থেকে বুঝে নিতে পারবে। যাক আলহামদুলিল্লাহ, স্যার আমরা আর কথা না বলে ওদেরকে ক্লাসটা শুরু করে যাক। আজকের টপিক হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এটার স্যারে আজকে ক্লাস শুরু করে দিবে এবং এটার সাথে আবার বলে দিচ্ছি অ্যাডমিশনের ক্লাসও কিছু টপিক শেষ হবে। স্যার আমি আপনার হাতে তুলে দিচ্ছি। এরপর আজকে আমাদের একটা বিরিয়ানি পার্টি আছে, বিরিয়ানি পার্টিতে আমরা ইনশাআল্লাহ লাইভ আসবো, সবাই আমাদের সাথে গান হবে। আপনাদের জন্য আছে কিন্তু আমার বাসায় আজকে পার্টিটা হবে। তো আমি যাই, স্যার থাকুক, স্যার কন্টিনিউ করেন। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
তো শিক্ষার্থীরা আমরা এই টপিকটা কিন্তু মোটামুটি শেষ করেছি, আগেও অনেকবার শেষ করেছি। 24 পেজের জন্য তো খুব ইজি পিজি। তো আমরা এখান থেকে শুরু করি। প্রথমত আমাদের বেসিকের জন্য, যাতে আমরা কিন্তু ঘুরবো কোত্থেকে, 24 থেকে 25, 26, কিন্তু এখন উল্টোটা হবে। এটা মানে 26-এর জন্য একেবারে যে বেসিক, তারপরে যে 25-এর জন্য কিছুটা ইজি, 24-এর জন্য তো ইজি পিজি। তাইলে আমরা শুরুতেই এটা 26-এর জন্যই শুরু করছি। মানে এই ফ্রেজগুলোর সাথে 26 ব্যাচ তেমন একটা পরিচিত নয়, কারণ তার মাত্র অ্যাডমিশন মানে করলো। হ্যাঁ, তাহলে এখন শুরুতে আমরা 26-এর জন্য বেসিকটা করবো, সাথে সাথে যারা 24 এবং যে 25 আছো ওদের জন্য বিষয়টা ইজি হয়ে গেল। তাহলে আমরা শুরু করছি আমাদের ইয়াতে। দেখো এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে অনেকগুলা। উপরে আমি তোমাকে কিছু হিন্টস দিচ্ছি। দেখো উডিও মাইন্ড আমরা কখন লিখবো, যখন বলা হবে, একটা মিনিট একটু সময় নিচ্ছি আমি। পেনটা কোথায়? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমরা উডিও মাইন্ডটা লিখবো কখন বলো তো? উডিও মাইন্ডের অর্থ কি? কিছু মনে না করলে, অর্থাৎ কেউ কিছু দিবে কিনা সেটা জানার জন্য আমরা উডিও মাইন্ড ইউজ করি। আগে তুমি ফ্রেজগুলো বুঝে নাও, তারপর তুমি দিবে, অ্যান্সার দিবা। 1 2 3 4 5 প্রত্যেকটা আমি জিজ্ঞেস করব। দেখো উডিও মাইন্ড হচ্ছে যখন কেউ কিছু, মানে কারো কাছ থেকে কোনো একটা পারমিশন চাচ্ছ যে আপনি কি আমার জন্য একটু করবেন, কিছু মনে না করলে, দয়া করে, এমনটা বোঝাতে আমরা উড ইউ মাইন্ড ইউজ করবো, বা ডোন্ট ডু ইউ মাইন্ড ইউজ করবো। হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে যা কখনো চোখে দেখিনি, দেখতে কেমন বোঝানোর জন্য আমরা হোয়াট ডাজ লুক লাইক ইউজ করবো। মাঝখানে একটা নাউন থাকবে, দুই পাশে দুইটা ফ্রেজ থাকবে। কোনটা তো হবে এখন এটা বলছি না। ঠিক সেম ফ্রেজটা এখানেও হতে পারে হোয়াট ইজ লাইক এর ক্ষেত্রে। তো হোয়াট ইজ লাইক এর ক্ষেত্রে মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, দুই পাশে দুইটা ফ্রেজ থাকবে, দুই পাশে দুইটা গ্যাপ থাকবে। এখন তোমার প্রশ্ন হবে যে আমি কিভাবে বুঝবো কোনটাতে হোয়াট ইজ ডট ডট লাইক হবে অথবা হোয়াট ডাজ লুক লাইক হবে? সেটা হচ্ছে যা চোখে দেখোনি, দেখতে কেমন বুঝাতে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে, আর যা দেখেছে তার গুণগত মান, কোনো ব্যক্তি বা বস্তুর গুণগত মান বোঝানোর জন্য যে ফ্রেজটা ইউজ করবো সেটা হচ্ছে হোয়াট ইজ ডট 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 লাইক। যাই হোক, আমি এখানেও এটা ক্লিয়ার করছি না, কারণ তোমরা এগুলো একটু ট্রাই করবা। তারপর দেখো হোয়াট ইফ এবং হোয়াট ইজ ইট লাইক, এই দুইটার অর্থ হচ্ছে কোনো কাজ আমি করব, এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়। সেক্ষেত্রে আমরা হোয়াট ইফ অথবা হোয়াট ইজ ইট লাইক, পাঁচটা ফ্রেজ একসাথে বুঝিয়ে দিচ্ছি। তারপর তুমি এই পাঁচটা ফ্রেজ থেকে কোনটাতে কোনটা হবে তুমি আমাকে অ্যান্সার দিবা। আগে বুঝে নাও, ভালো করে শোনো, তারপর তুমি এগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। খুবই বেসিক লেভেলের প্রশ্ন এগুলা, সবাই একসাথে করে ট্রাই করব। তাইলে হোয়াট ইফ এবং হোয়াট ইজ ইট লাইক, এটা মাঝখানে ডট ডট দেওয়া থাকবে না। এই যে দেখো ফ্রেজটা কোথায় আছে এখানে, এই তো। হোয়াট ইফ এবং হোয়াট ইজ ইট লাইক দুইটা দেখতে একই, তবে হোয়াট ইজ ইট লাইক এর পরেও কিন্তু ভার্ব শেষে আইএনজি হবে। কনফিউজিং একটা ম্যাটার দেখো, এখানেও ভার্ব শেষে আইএনজি, এখানেও কিন্তু ভার্ব শেষে আইএনজি। হোয়াট ইজ ইট লাইক এর অর্থ হচ্ছে কোনো কাজ করলে কেমন হবে, সেটা ভার্ব শেষে আইএনজি দিয়ে এই বাক্যটা বা ফ্রেজটা শুরু হবে। তারপর হোয়াট ইফ মানেও হচ্ছে কেমন হবে, তবে হোয়াট ইফ হলে একটা সাবজেক্ট ভার্ব হয়ে সেন্টেন্স হবে। দেখি যতটুকু শর্টকাট আলোচনা করলাম, দেখি তোমরা বলতে পারো কিনা এক নাম্বারটা কি অ্যান্সার হবে। এক নাম্বারটা কি অ্যান্সার হবে সবাই দেখি একটু দ্রুত অ্যান্সার দাও। এক নাম্বারটা আমরা কি লিখবো, একটু দ্রুত অ্যান্সার দাও। এক নাম্বারটা আমরা কি লিখবো? এক নাম্বার অ্যান্সারটা সবার কাছ থেকে চাচ্ছি। ওকে, উড ইউ মাইন্ড বলছে জয় ভাই, ঠিক আছে। উড ইউ মাইন্ড এক নাম্বারটা বলছে উড ইউ মাইন্ড। দেখি সবাই একটু অ্যান্সারটা দাও, আমি আসলে সবার কমেন্ট গুলো পড়ার জন্য একটু আমি সরে গেলে তোমরা একটু দেখবা। হ্যাঁ, উড ইউ মাইন্ড বলছে জয় ভাই। আচ্ছা, এরপরে হ্যাঁ উড ইউ মাইন্ড। আচ্ছা, উড ইউ মাইন্ড দিয়ে তোমরা প্রশ্নটা কিন্তু করে ফেলছো, বুঝতে পেরেছো এখানে উড ইউ মাইন্ড হবে। ওকে ফাইন, এবার আমি যা বলবো তা তোমাকে উড ইউ মাইন্ড দিয়ে লিখতে হবে। আচ্ছা, যদি আমি বলি কিছু মনে না করলে আপনি কি আমার সাথে একটু কথা বলবেন? কিছু মনে না করলে আপনি কি আমার সাথে একটু কথা বলবেন? কিছু মনে না করলে আপনি কি আমার সাথে একটু কথা বলবেন, এটা ইংরেজিতে তোমাদেরকে লিখে দিতে হবে। কিছু মনে না করলে ইংরেজি আমরা জানি, আপনি কি কিছু মনে করবেন বা কিছু মনে না করলে, এটা অর্থ আমরা উড ইউ মাইন্ড লিখবো, আমরা জানি। কিন্তু আপনি কি আমার সাথে একটু কথা বলবেন বা একটু একটু কথা বলবেন এমনটা বলা যাবে। ঠিক সেম স্ট্রাকচার, যেমন তোমরা বলছো এখানে উড ইউ মাইন্ড হবে, তাহলে উড ইউ মাইন্ড যদি দিই, উড ইউ মাইন্ড যদি দিই, এটার অর্থ দ্বারা কি, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, রাইট? তাহলে এখানে
আমি সেম ভাবে তোমার থেকে জানতে চাচ্ছি, কিছু মনে না করলে আপনি কি আমার সাথে একটু কথা বলবেন? এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো? ফার্স্ট সবাই দেখি অ্যান্সার করে ট্রাই করো। মানে যে কথা বলা ইংরেজি হচ্ছে টক, এই যে কথা বলা ইংরেজি কি? টক, TALK, টক। মানে কথা বলা ইংরেজি টক। তারপর হচ্ছে এটাকে টক রাখবো নাকি টকিং লিখবো? তারপর আমার সাথে, তাইলে আমার সাথে বুঝাতে সাথে ইংরেজি উইথ হবে না, টু হবে। সাথে ইংরেজি এখানে টু হবে, তাইলে পুরো বাক্যটা কি হয়? পুরো বাক্যটা কি হয় একটু আমাকে জানাও। আচ্ছা, would you mind, হ্যাঁ একটু সেন্টেন্সটা একটু করার ট্রাই করুন। would you mind talking, আচ্ছা, টকিং উইথ মি এটা বলা যাবে না, টকিং উইথ মি বলা যাবে না। কেন? উইথ মানে সাথে জানলেও টকের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু হয়, টক টু মি। তাহলে কি লিখবো? টকিং টু মি, টকিং টু মি লিখে ফেলি সবাই, টকিং টু মি। এবার এই 2 নাম্বার এবং 3 নাম্বার একটু কনফিউশন থাকে আমাদের, দেখি 2 নাম্বারটা কি হবে এবং 3 নাম্বারটা কি হবে, আমাকে একটু জানান। দুইটাতেও কিন্তু যে কোনো একটাতে হবে হোয়াট ইজ ডট ডট লাইক, আরেকটাতে হবে হোয়াট ডাজ লুক লাইক। বাট কোনটাতে কোনটা হবে? 2 এবং 3, এই দুইটার অ্যান্সার দেন দেখি। 2 এবং 3 এর অ্যান্সার দেন, 2 এবং 3 এর অ্যান্সার দেন, আপনারা দেখুন দেখে অ্যান্সার দেন 2 আর 3। হ্যাঁ এখানে কিন্তু টকিং হবে, রাইট ওয়ান, টকিং হবে। দেখি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিই, যারা যারা দেখছেন আমার প্রিয় স্টুডেন্টরা, এবং আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, এতক্ষণ ধরে আমি শেয়ার দিতে পারিনি, আমি একটু শেয়ার দিয়ে দিই। আপনারা 2 নাম্বার এবং 3 নাম্বার অ্যান্সারটা দেন, খুব দ্রুত অ্যান্সার করতে হবে সবাইকে। হ্যাঁ ওকে, 2 এবং 3 এর অ্যান্সারটা দিন, 2 এবং 3 এর অ্যান্সারটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তাইলে হ্যাঁ, what does look like, what does look like, what does a satellite look like, হ্যাঁ দুইটা what does look like, দুই দিলেও হবে, অথবা ও যেভাবে লিখছে what does look like এমন করে লিখলেও হবে। গ্রেড 1 সবার অ্যান্সার চাচ্ছি। এবং এগুলো আমরা অনেকে মনে করি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে কোর্স করতে হয়, এগুলা জানতে হয়, আসলে কিন্তু না। সবাই যারা শুনছেন ক্লাসটা একটু খেয়াল করেন, যেমন উড ইউ মাইন্ড নিয়ে আমরা পড়লাম, কিছুক্ষণ উড ইউ মাইন্ড বলতে থাকেন, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, ইউ মাইন্ড, আস্তে আস্তে হয়ে যাবে। তবে আপনি বলতে পারেন ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এই এক কাপ অফ টি, এটা কাপ অফ টি এরকম করে আপনি ফ্লুয়েন্সি। যেমন দেখেন আপনি, আমরা যে বাংলা কথা বলছি, এত দ্রুত কথা বলছি, কিভাবে কথা বলছি, আমরা চিন্তা ছাড়াই কথা বলছি। when you want to speak English, in English you don't think about the structure. If you think I have to arrange my every word with the structure, it's quite impossible to you guys to speak English in a fluent way. So the first thing you have to practice with your structure in a fluent way, then it will be easy to you to speak English. So you see, when I want to talk to you, I don't have any idea how can I arrange my sentence, how can I speak, how can I speak in a grammatical way, I don't have any idea. But how can I speak? I just deliver my speech with my subconscious way. I don't have any kind of consciousness. So then when you want to talk to in English or speak in English, you just practice with your structure, but you don't think about your structure. মানে তুমি কোন স্ট্রাকচার তুমি প্র্যাকটিস করবা। যেমন এখানে তুমি কি বলছো, what does a satellite look like, একটা স্যাটেলাইট দেখতে কেমন, তারপর তুমি বলতে থাকবা হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কেমন, হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, একটা এলিয়েন দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক, মেয়েটি দেখতে কেমন, যা দেখতে কেমন কিছুক্ষণ বলতে থাকবা অটোমেটিক্যালি ফ্লুয়েন্সি চলে আসবে। এরপরেটা 3 নম্বরে কি, 3 নম্বরে কি হবে সেটা একটু বলো। 3 নাম্বারটা বলছো হোয়াট ইজ লাইক, হোয়াট ইজ লাইক হলে ভুল হবে ভাই, হোয়াট ইজ ডট ডট লাইক হবে, হোয়াট ইজ ডট ডট লাইক হবে। তাহলে হোয়াট ইজ ডট ডট লাইক মানে কি, মানুষটি কেমন, বা ব্যক্তি হলে ব্যক্তিটি কেমন, বস্তু হলে বস্তুটি কেমন। হোয়াট ইজ ইউর ফাদার লাইক, তোমার বাবা কেমন। হোয়াট ইজ দ্য সেলফোন লাইক, সেলফোনটি কেমন। হোয়াট ইজ দ্য ডিজিটাল বোর্ড লাইক, ডিজিটাল বোর্ডটি কেমন হবে বা কেমন। হোয়াট ইজ রাফি লাইক, রাফি ছেলেটা কেমন। হোয়াট ইজ দ্য লাইট লাইক,
লাইফটি কেমন হয় বা কেমন হবে এমনটা বোঝানোর জন্য হোয়াট ইজ এর পরে যেটা তোমার হবে ওইটা লিখে তুমি অনেকক্ষণ প্র্যাকটিস করবা। তো যে কোনো ক্ষেত্রে তুমি এটা অটোমেটিক্যালি তোমার মুখ দিয়ে চলে আসবে। আর যদি তুমি ভাবো এটা একটা স্ট্রাকচার, আমি এটা মুখস্থ করব তারপর আমি ইংরেজি বলবো, তুমি বাংলা বলার সময় কোনো স্ট্রাকচার, কোনো বাংলা ব্যাকরণ কি ফলো করতা? তুমি কি বাংলা ব্যাকরণ নির্মিতি বইটা আমাদের কাছে একদম নতুন থাকে, তারপর আমরা বাংলা কিভাবে বলি, এত সৃজনশীল প্রশ্নগুলো আমরা কিভাবে লিখি? আমরা কি কখনো ভাবি এটা স্ট্রাকচার, এটা এটা বাক্যের কর্তা, এটা হচ্ছে ক্রিয়া, এটা তৎসম শব্দ, এটা তদ্ভব শব্দ, এত কিছু চিন্তা করে কি আমরা বাংলা লিখি? তুমি বলতে পারো স্যার বাংলা আমার হচ্ছে যে মাদার টাং বা মাতৃভাষা। নো ভাই, এটা তুমি শুনেছো, শুনতে শুনতে শিখ। আচ্ছা, তোমার বাংলার কথাটা বাদ দিলাম, যারা বিদেশে যায় বই খাতা নিয়ে যায় আরবি, হিন্দি, ইংলিশ কি শেখার জন্য, অনেকে তো লেখাপড়াটাই ঠিকঠাক তারা শেষ করতে পারে না, তারা কিভাবে ইংরেজি বলে, তারা কিভাবে আরবি বলে, তারা কিভাবে উর্দু বলে, তারা কিভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে পারে শুনে। সো listening is the first step if you want to speak any kind of language. যে কোনো ভাষা বলতে গেলে তোমাকে শুনতে হবে, আর কিছু স্ট্রাকচার তো অবশ্যই ফলো করতে হবে, খেয়াল করতে হবে, যেহেতু এটা তোমার মাতৃভাষা না। যেমন তুমি এখানে বলতে চাচ্ছ এই সে কেমন, হোয়াট ইজ ই লাইক, মেয়ে হলে হোয়াট ইজ শি লাইক, হোয়াট ইজ দ্য সেলফোন লাইক, হোয়াট ইজ দ্য ডিজিটাল বোর্ড লাইক, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন লাইক, প্রশ্নটি কেমন হবে, যে কোনো ক্ষেত্রে এটা প্র্যাকটিস করতে থাকবা। তারপরে যাও, এই দুইটা কি লিখবো আমরা, এটা কেমন হবে কোনো কাজ করলে, ওটা ব্যক্তি না, এটা ছিল ব্যক্তি, ব্যক্তিটা কেমন সেটা বুঝতে। এবার কোনো কাজ করলে কেমন হবে, এই কাজটা করলে কেমন হবে সেটা বুঝতে হোয়াট ইফ অথবা হোয়াট ইজ ইট লাইক। এখানে মাঝখানে কিন্তু ডট ডট নাই, এটা কনফিউজিং খুবই। ওটাতে ডট ডট ছিল, এটাতে ডট ডট নাই, বাট দুইটার মধ্যে দুইটা হবে, বাট কোনটা হবে কোনটাতে? 4 এবং 5 দেখে বলো, দ্রুত বলো। ওকে, উই আর ওয়েটিং ফর ইউর অ্যান্সার। জাস্ট হ্যাঁ দেখো, দেখে বলো। ওকে, দেখি সবাইকে অ্যান্সার করতে হবে। 4 নাম্বার হোয়াট ইফ, 4 নাম্বার কি হবে, হোয়াট ইফ বলছে ওমানি, সবাইকে অ্যান্সার করতে হবে স্যার, সবাই একটু ট্রাই করো হোয়াট ইফ। এর ফাঁকে তোমাদেরকে বারবার বলছি, অনন্য বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ফ্রি ক্লাস কিন্তু আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই জানো এই সপ্তাহে বাড়ি বর্ষণ, এবং আমরা একটু মানে কনফিউশন ছিলাম যে তোমাদের রেজাল্ট কেমন হচ্ছে। সব মিলে এখন আমরা একটা ফিক্সড জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছি, আমরা কিভাবে প্রস্তুতি নেব, কি করা উচিত তোমাদের জন্য একেবারে ঢালাও ভাবে। আমি স্পেশালি তোমার ইংলিশটার জন্য প্রতিটা কোয়েশ্চেন প্রায় 2000-এর মতো আমাদের যে প্রিভিয়াস কোয়েশ্চেন অলরেডি টাইপ করে ফেলছি। এর মধ্যে বেশ আমার প্রস্তুতি চলতেছে, আমি স্যার মিলে প্রস্তুতি চলতেছে। কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এগুলো সব অলরেডি আমাদের তৈরি করা কিছু কিছু কোয়েশ্চেন, এই প্রেপোজিশন নিয়ে যারা ক্লাস করেছো। তো সুতরাং আমরা কেমন মানে পড়াতে পারি, অনেকের প্রশ্ন দেখো, তুমি যখন একটা অ্যাডমিশনের একটা ইয়েতে কোচিং এ যাবা, এটা আমার এখানে হোক যেখানে হোক যেভাবে যাও না কেন, তোমাকে আমি বললাম তুমি আমার এই কথাটা রেকর্ডে রাখবা, তোমাকে 12 থেকে 15টা ক্লাস ইংরেজি শেষ, তোমাকে 12 থেকে 15টা ক্লাসে ইংরেজি শেষ, বুঝো না বুঝো এটা তোমার ব্যাপার। এই কথাটা তুমি রেকর্ড করে জিয়া স্যার বলেছি নিয়ে রাখো, তুমি ভর্তি হলে 8-10 হাজার টাকা দিয়ে যেখানে কোচিং এ পড়ো। আমি এবার প্রথমবার চকবাজারে, শুধু কোচিং এ, প্রাইভেটে না, এটাই হচ্ছে যে কি কোচিং এ সর্বোচ্চ ক্লাস ইংলিশে, তুমি টপিকটা না বুঝলে এটা আবার ক্লাস দেওয়ার যে ব্যবস্থাটা করছি সেটা তুমি যাচাই করো আমি আসলে কেমন করে পড়াবো বা পড়াতে পারি আমরা সবাই মিলে। বিশেষ করে 24টা ক্লাস তো তুমি পাবো, কেউ যদি তোমাকে 12টা ক্লাস দেয় আমি তোমাকে 24টা দিব, তুমি এটা ইয়া করে রাখো। কারণ আমি বিভিন্ন কোচিং এর সাথে ক্লাস করেছি, আমি জানি যে 12টা ক্লাসের উপরে ইংরেজি ক্লাস বা সর্বোচ্চ 15টার উপরে ইংরেজি ক্লাস হয় না। তুমি বলবে স্যার আপনি এত কেন কি ভালো হয়ে গেলেন, আপনি কি আমাদের কোনো আত্মীয় নাকি, নাকি আপনি অন্য অন্য এই কোচিং থেকে সেরা হওয়ার জন্য? ভাই এগুলো শেষ হয় না, টপিক শেষ হয় না। আমরাও হয়তো এক সময় গিয়ে কিন্তু কি পারবো না, আমি এক সময় পারবো না, আমিও হয়তো এক সময় গিয়ে 12টায় গিয়ে দেবো ক্লাস দেবো। এখন আমি সুযোগটা দিচ্ছি, তুমি এটা নিবে না কেন? এখন সুযোগটা পাচ্ছ, তুমি নিবে না কেন? অফার প্রত্যেকটা জায়গায় বিশেষ উদ্দেশ্যে দেওয়া হয়, এটা স্বীকার করে নিচ্ছি। এখন তোমার লাভ, তুমি তো 24 সালেটা তুমি পাচ্ছ। দেখে বলো যে 5 নাম্বার এবং 6 নাম্বারটা একটু বলো। 5 নাম্বার, সরি 4 নাম্বার এবং 5 নাম্বারটা। হ্যাঁ, তাইলে কি বললাম, এখানে হবে হোয়াট ইফ, এখানে কি হবে হোয়াট ইফ। এটা কেন হবে, এখানে হবে হোয়াট ইজ ইট লাইক, এখানে হবে হোয়াটস
ইট লাইক। প্রশ্ন হলো দুইটার অর্থ হচ্ছে কেমন হবে, বাট আমরা হোয়াট ইজ ইট লাইক এখানে কিনে লিখলাম বা হোয়াট ইফ এখানে কিনে লিখলাম। যখন তুমি দেখবা সাবজেক্ট এবং ভার্ব আছে তখন তোমাকে লিখতে হবে হোয়াট ইফ, আর যখন তুমি দেখবা ভার্ব শেষে আইএনজি তখন তোমাকে লিখতে হবে হোয়াট ইজ ইট লাইক। দুইটার অর্থই হচ্ছে কোনো কাজ করলে কেমন হবে। আচ্ছা, এখন যদি আমি বলি তোমাদেরকে বিরিয়ানি রান্না করলে কেমন হবে, বিরিয়ানি রান্না করলে কেমন হবে, তাইলে তুমি কোনটা লিখবা? তুমি কি 4 লিখবা নাকি 5 লিখবা? দেখে বলো তো, তুমি কি 4 নাম্বার স্ট্রাকচারে ফেলবো নাকি 5 নাম্বারে? বাংলা বুঝে দেখি তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা। বিরিয়ানি রান্না করলে কেমন হবে দেখে বলো তো সবাই। বিরিয়ানি রান্না করলে বা খিচুড়ি রান্না করলে কেমন হবে দেখে বলো, খিচুড়ি রান্না করলে কেমন হবে? উড ইউ মাইন্ড লাইক দুইটা একসাথে দেওয়া যাবে না। আচ্ছা 5 নাম্বার বলছো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড দিলাম, হ্যাঁ ঠিক আছে তোমার কথা অনুযায়ী দিলাম উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড সুইমিং ইন দ্য রিভার, কিছু মনে না করলে আপনি কি একটু নদীতে সাঁতার করবেন, কাটবেন? দেওয়া যায়। স্ট্রাকচারে কেন দেওয়া যাবে না? এটা হচ্ছে ভার্ব শেষে আইন, এটা ভার্ব শেষে আইন। তবে সেন্টেন্স একটু দেখবা, উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি মানে হচ্ছে অন্য কেউ তোমাকে কিছু দিবে, সেটা চাওয়ার ক্ষেত্রে যাতে উনি কিছু মনে না করে সেটার জন্য তুমি উড ইউ মাইন্ডটা লিখছো, রাইট? তো সেক্ষেত্রে তুমি এটা, সে তোমাকে সাঁতার কাটতে দিবে নদীতে, এটা চাওয়ার জন্য তুমি কিছু মনে না করে, এমনটা কি বলা হবে বলো? দেখো কেউ তোমাকে 1 কাপ চা দিবে, সে চাটা দিতে সে যাতে কিছু মনে না করে এটার জন্যই তুমি উড ইউ মাইন্ডটা বলছো। উড ইউ মাইন্ড গিভিং ইউর অ্যাড্রেস প্লিজ, কিছু মনে না করলে আপনার অ্যাড্রেসটা একটু আমি কি পেতে পারি? অ্যাড্রেস দিবে কে? উনি। আপনি যে কাজটা করতে কিছু মনে করবেন না এটা বোঝানোর জন্য উড ইউ মাইন্ড ইউজ করি, তা এটা তো সেই সেন্টেন্স মিলছে না, তাই এখানে উড ইউ মাইন্ড লেখা যাবে না। ওকে, থ্যাংক ইউ। আমরা মোটামুটি বুঝলাম কোনটাতে কি লিখবো, আমরা এই বিষয়টা কনফিউশনটা দূর করলাম, উড ইউ মাইন্ড উড ইউ লাইক। আচ্ছা এবার দেখো এখানে বেশ কিছু আসছে। এখানে হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে হবে, আমরা জানি। হ্যাড বেটার মানে হচ্ছে করলে, কোনো কাজ করলে এই ভালো হয়। লেট অ্যালোন মানে হচ্ছে তো দূরের কথা। উড উড রেদার দেন মানে হচ্ছে কোনো কাজ করে এটা করলে ভালো হয় ওটা করার চেয়ে। এই 4টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, শুধু মনোযোগ সহকারে লেকচারটা শুনবা। অনেকের একটু ধৈর্য হয়ে যাচ্ছে, আমরা মাঝে সরি এই যে মাঝে বেশি ডিসকাস করে ফেলেছি মনে হয়। এখন দেখো একদম শর্টকাট করে বুঝে, হ্যাভ টু হ্যাজ টু মানে হচ্ছে হবে, কোনো কাজ করতে হবে, মাস্ট, কোনো কাজ করতে হবে মাস্ট, অবশ্যই করতে হবে, এমনটা বোঝানোর জন্য হ্যাভ টু, কোনো বিকল্প নাই। কালকে পরীক্ষা, আজকে প্রস্তুতি নিতে হবে। আই হ্যাভ টু টেক মাই প্রিপারেশন বিকজ মাই এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। ওকে, সো এটার কোনো বিকল্প নাই। করলে ভালো হয়, বিকল্প আছে, বিকল্প আছে। তুমি এখানে স্টাডি করলে ভালো হয়, 2 মাস পরে তোমার পরীক্ষা, আজকে করতে হবে এমন কোনো কথা নেই, বিকল্প আছে, কালকে নিতে পারো, পরশু নিতে পারো, তখন হ্যাড বেটার। মনে রাখবে এটা শুট, এটা কি শুট, করা উচিত। হ্যাঁ, তোমার আর্লিতে ঘুম থেকে উঠা উচিত, এটা একটা ভালো অভ্যাস। ইউ হ্যাড বেটার গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কাল তোমার সকালবেলা 7টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমাকে 6টায় আর্লিতে ঘুম থেকে উঠতেই হবে, তখন মাস্ট, যেহেতু তুমি 7টায় না হলে অ্যাপয়েন্টমেন্টটা মিস করবা, এই জন্য তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বিকজ ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সো এরপর দেখো উড রাদার এবং দেন, কোনো কাজ করলে ভালো হয়, ওটাও করলে ভালো হয়, কিন্তু হ্যাড বেটার, খেয়াল করো, এটাও করলে ভালো হয় তবে অন্য একটা কাজ করার চাইতে এটা করা ভালো, সেটা বোঝানোর ক্ষেত্রে তুমি উড রাদার ইউজ করবা। উড রাদার মানে বরং ভালো বা বরং এই কাজটা করলে ভালো, ওটা করার চেয়ে, এখানে দেন থাকবে, হ্যাড বেটারে দেন থাকবে না। ভালো করে খেয়াল করে, এখানে তোমার 5 নাম্বার নিশ্চিত, ভালো করে মনোযোগ সহকারে এটা খেয়াল করো। উড রাদার যেখানে দেন সেখানে, কিছু এক্সেপশন আছে আমি বারবার বলছি, তবে প্রায় ক্ষেত্রে উড রাদার যেখানে দেন সেখানে, হ্যাড বেটার যেখানে দেন সেখানে নয়। আবার বলছি, উড রাদার যেখানে দেন সেখানে, বাট হ্যাড বেটার যেখানে দেন সেখানে নয়। লেট অ্যালোন, এদিকে থাকবে কম, এদিকে থাকবে বেশি, এই কাজটা সে করতে পারে না, এদিকে নেগেটিভ সেন্টেন্স থাকবে, সে জিপিএ 3 পায় না, 5 পাওয়া তো দূরের কথা, এমনটা বোঝাতে লেট অ্যালোন। সে আমার নাম জানে না, অ্যাড্রেস জানা তো দূরের কথা, এখানে মাঝখানে হবে লেট অ্যালোন। সে 3 কেজি ক্যারি করতে পারে না, 5 কেজি করা তো দূরের কথা, লেট অ্যালোন, মাঝখানে লেট অ্যালোন হবে। এটা করতে পারে না, ওটা করা তো দূরের কথা, এটা হচ্ছে লেট অ্যালোন। সবটা বুঝিয়ে দিচ্ছি, প্রশ্ন করবো কিন্তু, এই জন্য ভালো করে লেকচারটা খেয়াল করতে হবে। আবার দেখো হ্যাভ টু হ্যাজ টু মানে করতে হবে, মাস্ট, কোনো বিকল্প নাই, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু গো, এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। আমাকে স্টাডি করতে হবে, আমাকে লিখতে হবে, আমাকে পড়তে হবে, এমনটা করতে হবে বুঝাতে, অবলিগেটরি।
যেটা মাস্ট করতে হবে, যেটা হ্যাভ টু হ্যাজ টু, হির জন্য হ্যাজ টু, শির জন্য হ্যাজ টু, আইয়ের জন্য হ্যাভ টু, এভাবে করে বসবে। হ্যাড বেটার কি হবে? হ্যাড বেটার হচ্ছে করলে ভালো হয়, না করলে বিকল্প আছে, হ্যাভ টু তে কোনো বিকল্প নেই। তাহলে হ্যাড বেটার, হ্যাড বেটার আর উড রাদারের মধ্যে বিষয়টা সেম। হ্যাড বেটারের মধ্যে দেন হয় না, এটা শুধুমাত্র হ্যাড বেটার দিয়ে ভার্বের বেস ফর্ম, এখানেও হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমি আবার একটু ক্লিয়ার করছি, এখানেও হচ্ছে ভার্বের বেস ফর্ম, এখানেও হচ্ছে ভার্বের বেস ফর্ম, এখানেও যে কোনো ফর্মটাই কিন্তু বসতে পারবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কম আর বেশি। দেখি এবার তোমরা অ্যান্সার দাও তো প্রিয় স্টুডেন্টরা। এক নাম্বার কি কি লিখবো আমরা? এক নাম্বার কি লিখবো? কিন্তু সবগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, আমাদের বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে কি সাথে। এক নাম্বার কি অ্যান্সার হবে বলবা, দুই নাম্বার কি হবে বলবা, তিন কি হবে বলবা, চার কি হবে বলবা, নাম্বার দিয়ে দিয়ে মানে চারটার অ্যান্সার দাও। আমি একটু সরে যাচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখবা। তুমি চারটারই অ্যান্সার দাও, প্রশ্নগুলো দেখতে পাবা একদম। না, এভাবে হ্যাভ টু দিলে স্যার বুঝবো না আমি কোনটার অ্যান্সার। আমি চারটা একসাথে দিয়ে দিচ্ছি, তুমি শুধু অ্যান্সার করতে থাকবে একটার পর একটা। হ্যাভ টু, হ্যাজ টু কোনটাতে হবে, 1 2 3 4 চারটা তুমি সিরিয়ালি লিখে যাবা, না হলে একটার পর একটা লিখো, অসুবিধা নেই, একটা করে তারপর একটা অ্যান্সার দাও। বাট দ্রুত অ্যান্সার দাও সবাই। জাস্ট ট্রাই টু ইউর বেস্ট টু গিভ দ্য অ্যান্সার ইন এ fluent way or in a quick time. Okay. হ্যাভ টু এক নম্বরে, হ্যাভ টু, হ্যাভ টু হচ্ছে জয় ভাই বলতেছে, ফারজানা বলতেছে হ্যাভ টু, তারপর মুনতাসির বলছে হ্যাভ টু, দুই নাম্বার হ্যাড বেটার বলছে এই যে সামিয়া জামিন। আচ্ছা, তারপর হচ্ছে যে ফারজানা দুই নাম্বার বলছে হ্যাড বেটার। আচ্ছা, হ্যাভ টু অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নাম বলছি না, দ্রুত পড়ে যাচ্ছে, সবার অ্যান্সার গুলো দেখছি আমি, ঠিক আছে। তোমরা দুই নাম্বারটা প্র্যাকটিস একটু করে যাও, একসাথে প্র্যাকটিসটা হয়ে যাক দ্রুত। ওকে, সবাই অ্যান্সার দাও। চার নাম্বার লেটারনে চলে গেলেন জয় ভাই, 3 2 3 কোথায় যাবে? সবগুলো অ্যান্সার ভুলভাল হলো দিতে, আমি সবগুলো পড়ছি, ঠিক আছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, অনেক ফ্রেন্ডরা একসাথে ক্লাসটা করুক। নিয়মিত একটু ক্লাস করলে তোমাদের জন্য এক প্রকারে, যারা অফলাইনে পড়ছো তাদের জন্য প্র্যাকটিস হয়ে গেল, যারা অফলাইনে পড়তে পারছো না ওদের জন্য একটা প্র্যাকটিস হলো। একটু ধৈর্য ধরে ক্লাসটা করলে তোমার জন্যই বেটার হবে। আচ্ছা, তারপর হচ্ছে মনীষা একসাথে চারটা অ্যান্সার দিয়েছে, হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, লেট অ্যালোন, ঠিক আছে। তারপর ইফতি অ্যান্সার দিল লেট অ্যালোন 4 নাম্বার, এর আগেরটা দিল 2 নাম্বার উড রাদার, তারপর 4 নাম্বার লেট অ্যালোন, তারপরে অনেকগুলো অ্যান্সার পাচ্ছি। অদ্ভুত আত্মা, সুন্দর সুন্দর নাম তোমাদের। আচ্ছা, ঠিক আছে, সবারই অ্যান্সার গুলো পেলাম, মোটামুটি সবাই অ্যান্সার দিয়েছো, ট্রাই করেছো। এবার চলো আমি একটু ট্রাই করি তোমাদের সাথে, তোমাদের অ্যান্সার গুলো কতটুকু হলো দেখি একটু। আমি একটু ট্রাই করি তোমাদের সাথে, কেমন? আচ্ছা, তাইলে ইউ গিভ আপ দিস হ্যাবিট। আচ্ছা, তাইলে আমরা একটু মানে সবগুলো একটু করি। আচ্ছা, তোমাকে তোমার খারাপ অভ্যাস ত্যাগ করলে ভালো হয় না করতে হবে? কেউ কি বলবে তুমি খারাপ অভ্যাস ত্যাগ করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই? খারাপ অভ্যাস ত্যাগ না করলে কোনো সমস্যা নাই মানে বিকল্প আছে, এমন কোনো ব্যবস্থা আছে? নাই। তাহলে তোমাকে খারাপ অভ্যাসটা ত্যাগ করতেই হবে। there is no alternative ways, তাই তোমাকে করতেই হবে। ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, একটু মিলিয়ে নাও। ডোন্ট ডিস্টার্ব মি বলছে, তুমি আমাকে একটু এই মুহূর্তে একা ছেড়ে দিলে মানে ভালো হয়, তবে একা না ছেড়ে আমাকে একটু একা থাকতে দাও, দিলে ভালো। অনেকে কি শোনে, অনেকে শোনে না, তাই বলে কি তোমার অনেক ক্ষতি হয়ে যায়, বা এটার কি কোনো ধরনের বিকল্প নাই? এমনটা তো না ভাই, আমাকে এখন একটু একা ছেড়ে দিলে কি ভালো হয়, তবে আমি যদি দোকাও থাকি সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, তাই না? এমনটা না যে এটা আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কিংবা আমার কোনো বিকল্প ব্যবস্থা নেই, তার মানে এখানে বিকল্প আছে। তাহলে তুমি কি লিখবা? হ্যাড বেটার। ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়েছে, আমি সবার অ্যান্সার গুলো দেখেছি, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, 2 নাম্বার গেল। তারপরে তুমি বলতে চাচ্ছ দেন আছে, এই দেন থাকা মানে উড রাদার হবে, সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ তুমি বরং তোমার নিজের একটি বাড়ি বানালে ভালো হয়, বাড়ি নির্মাণ করলে ভালো হয়, ভাড়া বাসায় থাকার চেয়ে, ভাড়া বাসায় থাকার চেয়ে তুমি you would rather build your own house than live in rented house। অর্থাৎ তুমি কোনো কাজ করার চেয়ে কোনো কাজ করা ভালো, সেটা বোঝাতে আমরা would rather ইউজ করব। তুমি বরং স্টাডি করলে ভালো হয় হ্যাং আউট করার চেয়ে, you had better, so you would rather কি, you would rather study than hang out। তুমি বরং ঘুমালে ভালো হয়
গান শোনার চাইতে, কিভাবে বলবা? ইউ উড রাদার স্লিপ দেন লিসেন টু মিউজিক, তুমি বরং এটা করলে ভালো হয় ওইটা করার চাইতে। এখন তুমি যদি দেনটাকে বাদ দাও সেক্ষেত্রে তুমি কিন্তু হ্যাড বেটার দিয়ে সেন্টেন্স গুলো করতে পারবা। যেমন ইউ হ্যাড বেটার বিল্ড ইউর ওন হাউস, তুমি বরং তোমার নিজের একটা বাড়ি তৈরি করলে ভালো হয়। তার মানে আমরা বুঝতে পারলাম উড রাদারে যদি আমরা দেনটাকে বাদ দিই তাহলে আমরা এটা হ্যাড বেটারের জন্য ইউজ করতে পারবো, তবে হ্যাভ টুর জন্য না। হ্যাভ টু আর হ্যাড বেটারের মধ্যে অনেকটা পার্থক্য আছে, মানে যেটা অব্লিগেটরি মাস্ট করতে হবে, করার কোনো বিকল্প নেই, সেটা হ্যাভ টু। করতে না করলে সমস্যা নাই, মানে যেটার বিকল্প আছে সেক্ষেত্রে হ্যাড বেটার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আমরা বলেছিলাম এই পাশে কম ওই পাশে বেশি, এই পাশে স্কুল ওই পাশে ইউনিভার্সিটি, কোনটা কম কোনটা এই বেশি দেখে বলো। নিশ্চয় স্কুলটা কম আর ইউনিভার্সিটিটা বেশি। কম আর বেশি থাকলে সেক্ষেত্রে আমরা ইউজ করব লেট অ্যালোন। সে কি সে স্কুলে টিচিং করতে পারে না, পড়াতে পারে না, ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা। চারোটা বুঝতে পারলে, চারোটা এক্সাম্পল মানে খাপে খাপ হলে তোমরা অবশ্যই লিখবা ডান। আমি এটা চাচ্ছি সবার কাছ থেকে, যদি চারোটার অ্যান্সার তোমরা বুঝতে পারো সবাই লিখবা ডান, ঠিক আছে? তোমরা অনেকে লাইভ ক্লাস দেখছো না, অনেকে লিপ নিচ্ছ না, আসলে এগুলা তোমাদের সবার জন্যই কিন্তু। এই বৃষ্টিতে অনেকেই কি করছো, কলেজে যেতে পারছো না, অনেকে এই কোচিং হচ্ছে না, তোমার পড়া যাতে থেমে না থাকে এই জন্য আমাদের এটা একটা ক্ষুদ্র একটা চেষ্টা। তো তোমার মতো আরো অনেক ফ্রেন্ডরা আছে যারা এই মুহূর্তে বসে বাসায় বসে পড়বে, ইংরেজিটা হয়তো বা সহজ করে একটু পড়ার জন্য আমাদের এই চেষ্টা। তো তোমরা একটু লাইভটা শেয়ার দিয়ে দাও, তাহলে ওরা একটু জানতে পারবে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আধা ঘন্টা আগে শুরু হয়ে গেছে বলতে আসলে আমাদের এখানে বৃষ্টিতে তোমরা অনেকে জানো চকবাজারে পানি সব জায়গায়, তারপর আমি কিন্তু অক্সিজেন থেকে আসছি তোমাদের জন্য, অনেক অনেকটা দূর থেকে পানির মধ্যে আসছি। কেন? তোমাদের লাইভ ক্লাসটা কমিটেড লাইভ ক্লাস ছিল, এই জন্য মিস না দেওয়ার জন্য এসেছি। তো তোমরা একটু একটু বলো যে এটা বুঝছো কিনা, এই পয়েন্টটা বুঝছো কিনা, বুঝলে বলো ডান। ওকে, নেক্সট আমরা যাচ্ছি আরেকটা এই প্র্যাকটিস করবো। সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থাকলে, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থাকলে আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট কি থাকে। সাবজেক্ট থাকে ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম। একটা ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম যদি বাক্যের শুরুতে থাকে, যে এটা কোনো একটা কাজ করবে সেখানে, তাকে আমরা সাধারণত সাবজেক্ট বলি। এটাও যদি আমি না বুঝি, আমরা যদি ভার্ব চিনে থাকি, এখানে ভার্ব আছে, ভার্বটাকে দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে বা কি দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। সাবজেক্ট না থাকলে সেখানে ইট বা দেয়ার হবে। কোনটাতে ইট হবে, কোনটাতে দেয়ার হবে, এগুলো যদি তোমাকে আমি ডিপলি বুঝাই তুমি বুঝবা না। মাত্র হাফ মার্কসের জন্য এত ডিপে যাওয়ার দরকার নেই। ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, তুমি পড়তে পড়তে বুঝবা। দেয়ার ওয়াজ এ, দেয়ার আর, এটা হয়। ইট ইজ, ইট ওয়াজ কোথায় হয়, সেন্টেন্স দেখলে বুঝবা। এখন তুমি অ্যান্সার দিবা আমাকে, তাই তাই এটা গেল। তারপর দেখো এরপর হচ্ছে ইউজ টু। ইউজ টু মানে অতীতের অভ্যাস বোঝায়, যা এখন আর নেই, যা এখন আর নেই। তার সামনে কোনো অক্সিলারি থাকবে না, ডিরেক্টলি ভার্বের বেস ফর্মটা বসে যাবে, খেয়াল করো। ইউজ টু মানে অতীতের অভ্যাস বোঝায়, যা এখন আর নেই। যেমন আমি এক সময় চা খেতাম, এমনটা যদি বলতে চাই। আই ইউজ টু টেক টি, তার মানে এখন আর খাই না। আমি এক সময় প্রচুর আড্ডা দিতাম, এখন আর দিই না। আই ইউজ টু হ্যাং আউট, বাট এখন আর দিই না। আমি এক সময় মনে করো স্মোক করতাম, এরকম ধরনের কথাগুলো বলি, যা আমার এখন হ্যাবিটে নেই। এই বিষয়ের ক্ষেত্রে আমরা ইউজ টুটা ইউজ করবো। আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি এক সময় নদীতে সাঁতার কাটতাম, তার মানে এখন আমি আর কাটি না। এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু এই ফ্রেজটা ইউজ করবো। এটার পরে ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম হওয়া মানে তো বুঝো এখানে কোনো ভার্বের কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন তুমি দেখবে ইউজ টুর পূর্বে একটা বি মানে তো বুঝো সবাই, বি মানে হচ্ছে অ্যামিজার, কোন একটা অক্সিলারি থাকবে। যখন এই ধরনের অক্সিলারির পরে ইউজ টু তুমি দেখবা, মাস্ট তোমাকে ভার্ব শেষে আইএনজি করে ফেলতে হবে। তুমি আসলে ইউজ টুর জন্য করছো না, তুমি এখানে বি ভার্বের পরে যে আইএনজি হয়, একটা কন্টিনিউয়াস টেন্স হয়, এটার জন্য তুমি করছো। আর এটা দ্বারা বর্তমানের অভ্যাসকে বোঝাবে, যে এখন অভ্যস্ত হচ্ছি আমরা। যেমন আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হচ্ছি, আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হচ্ছি। ইদানিং আমি সন্ধ্যায় আড্ডা দিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তাহলে কি বলবো? আই এম ইউজ টু হ্যাঙ্গিং আউট ইন দ্য ইভিনিং। এইভাবে করে তুমি ইউজ টু এবং বিউজ টুর মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবা। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1, 2, 3, 4 এই চারটার অ্যান্সার দিবা। অনেকগুলা বয়ান করে ফেললাম, রুল অনেক হয়ে গেল, এখন তোমরা অ্যান্সার দিবা। দ্রুত অ্যান্সার দাও, দেখি সবাই অ্যান্সার দাও। 1, 2, 3, 4। আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, অদ্ভুত আত্মা, তুমি যদি আত্মা হয়ে থাকো, তুমি আমার অক্সিজেন মাস হিসেবে আমি তোমাকে কিভাবে করে পারাবো? আত্মা থেকে তোমাকে মানুষের রূপ নিতে হবে। তুমি যেদিন আমাদের অফলাইনে আসবা, বলবা স্যার আমি এখন আত্মা থেকে আপনার স্টুডেন্ট হয়ে গেছি, আপনি আমাকে দেখতে পাবেন, তখন আমি চিন্তা করবো না, ও তো আত্মা না, ও তো হচ্ছে মানুষ। হ্যাঁ, আত্মার সাথে তো আত্মীয়তা করাটা খুব টাফ হয়ে যাবে। তুমি আত্মা থেকে যে মানুষ হয়ে আসো, মানে তোমাকে যাতে আমরা দেখতে পাই, তখন অবশ্যই তোমার সাথে আত্মীয়, তোমার সাথে না সবার সাথে আত্মীয়তা হবে। দেখো তোমরা যারা আমরা ক্লাস করে নিই, বিশেষ করে কমার্স একাডেমি, আর্টস একাডেমি, যারা অফলাইন স্টুডেন্ট আছো, মানে কিছুদিন ক্লাস করতে হবে, স্যারের সাথে একটু ফ্র্যাঙ্ক হতে হবে। আমি খুব ফ্র্যাঙ্ক একজন টিচার, কিছুদিন ক্লাস করলে বুঝতে পারবা। আমার সাথে যারা মিশতেছে এখানে, আমাদের এই যে রাফি আছে আমার সামনে, খুব ক্লোজ, আমরা খুব একটা মানে পরিবারের মতো। সো তুমি আমার সাথে কিছুদিন মিশলে দেখবা আমি তোমাদের মতো একজন পরিবারের, তোমাদের এই পরিবারের একজন সদস্য, খুব ফ্র্যাঙ্কলি সব। তোমাকে প্রথমত টিচার সাথে ফ্রি না হলে তুমি আমার পড়াগুলো গেইন করতে পারবে না, এটেইন করতে পারবে না, অবটেইন করতে পারবে না। সো তুমি আমার সাথে ফ্র্যাঙ্কলি সবকিছু এইভাবে, এই যে একজন অদ্ভুত আত্মা বললো স্যার আমি আপনাদের যে প্রতিবেশী, সবাই বলতে হবে, সবাই একটু ফ্র্যাঙ্কলি। যে দেখো তোমরা হয়তো, আমি একটু এই যে একটু বেশি, যেহেতু ওরা সবাই তোমাদের যে ভাই আমাকে একটু স্যার বলতেছো, হয়তো মনে করছো না স্যার, আমাদের স্যারের সাথে ফ্র্যাঙ্কলি বললে, কথা বললে স্যার কি মনে করবে? কিচ্ছু মনে করবো না ভাই, তোমরা যা ইচ্ছে লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আরিফ, আরিফ, আরিফ তো তোমাকে আমি চিনি। আচ্ছা, ইউজ টু, হ্যাঁ সবাই লিখতে থাকো, সবার অ্যান্সার গুলো দেখি একটু। ঠিক আছে, অদ্ভুত আত্মা, ইউজ টু, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সবাই অ্যান্সার করার জন্য ট্রাই করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু দেখি আমরা এগুলো কতটুকু শিখেছি বা পারবো, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা একটু কলম চেঞ্জ করি। এক্সিস্ট নো লাইফ অন মার্চ। ইট ইজ বললে হবে, ইট এক্সিস্ট এমনটা হবে। ইট তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটার পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত করতে হবে, যার কারণে আমরা ইট লিখতে পারবো না। বাক্যের শুরুতে গ্যাপ থাকলে আমাকে ইট অথবা দেয়ার লিখতে হবে। প্রশ্ন হচ্ছে কোথায় ইট লিখবো, কোথায় দেয়ার লিখবো, বুঝবো কি করে? দেখো, দেয়ার, আমি যদি এটা লিখি ইজ, ইটের জন্য ইজ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারবো ইট ইজ ভেরি হট ডে, ঠিক আছে। এটা দেখতে, এটা শুনতে কিন্তু ভালো শোনাচ্ছে, কিন্তু ইট দিলে তো এখানে এক্সিস্টের পরে এস যুক্ত করতে হবে, কারণ আমরা জানি আমি তুমি ছাড়া আর আছে যারা, থার্ড পার্সন তারা, একটা হইলে সিঙ্গুলার, একের অধিক হইলে প্লুরাল। ইটটা হচ্ছে আমি তুমি না, ইটটা মানে এটি একটি সিঙ্গুলার, তাই আমাদেরকে ভার্বের পরে এস যুক্ত করতে হতো। এখন আমি ইট দিলে তো এখানে এস যুক্ত নাই, তার মানে এখানে দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। তাহলে এখানে ইট, এখানে দেয়ার, এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? এবার দেখো, বাত আছে, বাতিং তো নাই, বাত আছে, বাতিং নেই। বাত ইন দা পন্ড, বাট নাও আই হ্যাভ স্টপ। কি বলেছিলাম? বলেছিলাম অতীতের অভ্যাস যা এখন আর নেই বললেই চলে, এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ টু ইউজ করব, ইউজ করব, কেমন? তাইলে আমরা এখানে ভার্বের বেস ফর্ম দেখেছি, আর সে বলছে আমি এটা এখন স্টপ করে দিয়েছি, তার মানে এটা আমার অতীতের অভ্যাস। আর এই অতীতের অভ্যাস যখন হবে তখন আমাকে ইউজ টু লিখতে হবে। বুঝছি কিনা সবাই বলবা, কেমন? লাস্টে বলবা ডান। একসাথে আগে সবগুলো বুঝিয়ে দেন, না হলে বলবো স্যার 3 নাম্বারটা আর একটু বুঝিয়ে দেন, 4 নাম্বারটা একটু বুঝিয়ে দেন। তারপর দেখো, ভার্বের শেষে আইএনজি আছে, সে এখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত হচ্ছে। অতীতে হয়তো অভ্যাসটা ছিল না, এখন সে অভ্যস্ত হচ্ছে, তখন সে বলছে আই ইউজ টু হলে ভুল হবে, আই এর জন্য একটা কি দিতে হবে? এম দিতে হবে। তাহলে আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। অনেকে বি ইউজ টু লিখেছো, বি ইউজ টু লিখলে হবে না, বি মানে এমিজার, এটা যে কোনো একটা লিখতে হবে। আই এর জন্য এম হয়, এম লিখবা। যেটার জন্য যেটা হয় ইজ, আর যেটার জন্য যেটা হয় লিখে তারপর ভার্ব শেষে আইএনজি করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো অ্যান্সার করার চেষ্টা করেছো। এখন কষ্ট করে সবাই একটা ডান লিখে দিবা যদি তুমি বুঝে থাকো। আমি নেক্সট টপিকে, নেক্সট রুলে চলে যাচ্ছি। প্লিজ আমাকে একটু জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা, তাইলে আমি নেক্সট রুলে চলে যাচ্ছি। ওকে ওকে, এখানে কোনো প্রবলেম আছে কিনা আমি মুছে দিলাম, তোমরা বলো এখানে কোনো প্রবলেম আছে কিনা। 4 নং এম ইউজ টু, হ্যাঁ ডান, ঠিক আছে। 1 নং আবার বুঝিয়ে দেন, ঠিক আছে বুঝাবো।
সবাই একটু লিখে দাও, আমি একটু পড়ে নিচ্ছি। হ্যাঁ ডান, ঠিক আছে, ওকে ডান, ওকে ওকে ওকে, সবাই ডান বলছো, থ্যাংক ইউ। তোমাদের ডানটা মনে হয় যে যতবারই ডান আসতেছে ততবার বড় হচ্ছে, আমি একটু সাকসেসফুল মনে হয়, প্রতিবারে সাকসেসফুল মনে হয়। তোমরা যেমন কি রেজাল্ট পেলে সাকসেসফুল মনে হয়, মানে একটা স্টুডেন্টকে বুঝিয়ে তার থেকে ডান আদায় করা খুব টাফ পাই। না বুঝে ডান কিন্তু বলবা না, আমি বলছি না বুঝে ডান কিন্তু বলবা না, ঠিক আছে? তাহলে একজন বলেছে আমাকে 1 নাম্বারটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। 1 নাম্বারটা এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা, এটা একটা ভার্ব। আমরা কি বলেছিলাম, সেন্টেন্সের শুরুতে যদি দুইটা শূন্যস্থান থাকে, একটা শূন্যস্থান থাকে, সাবজেক্ট না থাকে, এক্সিস্ট করার জন্য কে, যেমন আমি যখন বলছি মনে করো ইজ রেইনিং, তো সাবজেক্ট নাই, বৃষ্টি হচ্ছে, তো সাবজেক্ট নাই বলে আমরা ইট ইজ রেইনিং লিখছি। এখানে সাবজেক্ট না থাকলে দুইটা ওয়ার্ড হতে পারে, একটা ইট অথবা দিয়ার। প্রশ্ন হচ্ছে কোথায় ইট কোথায় দিয়ার। যখন তুমি দেখবা সাবজেক্টের পরে যে ভার্বটা, এটার সাথে তুমি একটু মিলিয়ে দেখবা, তুমি ইট এক্সিস্টও বলতে পারতা, কিন্তু এটা হচ্ছে না, কারণ ইটটা হচ্ছে সিঙ্গুলার, দেয়ার সিঙ্গুলার প্লুরাল দুইটার জন্য ইউজ করতে পারবা। দেয়ার ইজও হবে, দেয়ার আরও হবে, কিন্তু ইট ইজ হবে, ইট আর হবে না। দেয়ার ওয়াজও হবে, দেয়ার অয়ারও হবে, কিন্তু ইট ওয়াজ হবে, অয়ার হবে না। দেয়ার হ্যাজও হতে পারে, দেয়ার হ্যাভও হতে পারে, কিন্তু ইট হ্যাজ হবে, হ্যাভ হবে না। এইভাবে করে কি রে, এটা চলে গেল। আচ্ছা, তারপর দেখো আবার দেয়ারের পরে মানে একটা ওই যে ভার্ব থাকবে, সে ভার্বের পরে এস যুক্ত হতেও পারে, নাও হতে পারে, মানে সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। বাট ইটের পরে তোমাকে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, ওই ইট সাবজেক্ট হলে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে ওটার পরে তোমাকে এস যুক্ত করতে হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমি তোমাকে আরেকটু উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করে দিবি এই বিষয়টা। যেমন ধরো আমি যখন লিখতেছি দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, এই উদাহরণটা আমরা প্রায় দিই, হ্যাঁ, টেবল। তো তুমি আবার লিখছো দেয়ার আর টু বুকস অন দ্য টেবল, ঠিক আছে? তো এখন তুমি এখানে একবার ইজ লিখলা, এখানে একবার আর লিখলা, এটা কিন্তু দেয়ারের উপরে ডিপেন্ড কিন্তু করেনি, এখানেও দেয়ার আছে, কেমন দেয়ার দুইটাতে আছে, এটা ডিপেন্ড করেছে এখানে আ বুক বলে তুমি ইজ লিখেছো, এখানে টু বুকস বলে তুমি এখানে আর লিখেছো। তার মানে এখানে দেয়ারের পরে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, বাট ইটস বেসড অন ইউর নেক্সট নাউন। If the noun is singular, you must write is, was, has. If the noun is plural, you must write are, were, and have. মানে সিঙ্গুলার প্লুরাল এটা দুইটা হয়। এখানে অ্যাস যুক্ত করা যদি থাকতো তখন আমি ইট লিখতে পারতাম, নাই তাই আমি এখানে দেয়ার লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে বলো, যে এটা জিজ্ঞেস করেছিলা সে বলো ডান বুঝছি। ইট কেন হলো, দেয়ার কেন হলো, ইট কেন হলো না, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, আমরা এগুলো আর পড়বো না, এগুলো আগে ছিল, এগুলো আসবে না আর এখানে, এগুলো আর আসবে না। লাস্টের রুলগুলো এগুলো লেখা আছে, এগুলো আমরা এখানে আসবে না। আমরা এখান থেকে আরেকটা রুলে যাব, হ্যাঁ, এই সাইটেমও আসবে না, এটা আমাদের কম্পিউটিং সেন্টারের জন্য, এটাও লাগবে না, অ্যাজ সুন এজও লাগবে না, এখানে আসবে না। আচ্ছা, নিচু এটা, আচ্ছা ফিল্ড, এখান থেকে একটু যাই, দেখি আমরা এখান থেকে আমরা কয়েকটা একটু প্র্যাকটিস করি, আমরা প্র্যাকটিস করলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখি বলো তো সবাই, এ নাম্বারটা আমরা কি লিখবো? এ বি সি ডি ই, এ পাঁচটা তোমরা একটু আমাকে করে দাও। সবগুলোর পিডিএফ দিয়ে দিব, তোমরা আমাকে একটু নক দিও। আচ্ছা, তোমরা আমাকে একটু নক দিও, আমি এগুলোর পিডিএফ দিয়ে দিব। 01736682807 এই নাম্বারে নক দিলে আমি এগুলো পিডিএফ গুলো দিয়ে দিব, সমস্যা নেই। এই স্লাইডের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে, সমস্যা নেই। শুধু ক্লাস করো, নিয়মিত ক্লাস করলে পিডিএফ গুলো দিয়ে দিবে, সমস্যা হবে না। ওকে, আমরা অনেকক্ষণ ক্লাস করে ফেললাম আজকে, আসলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তারপর ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা ক্লাস অলরেডি হয়ে গেছে প্রায়, ঠিক আছে? তো তোমরা একটু দ্রুত অ্যান্সার দাও, এটার পরে আমরা কিন্তু আমাদের লাইভ ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আজকে পুরোটাই ইউনিভার্সিটির প্রশ্নগুলো শেষ করতে পারবো না সম্ভবত, আমাদের শর্ট টাইম, এবং তোমরা যদি আমাদের সাথে আসতে পারতে আরো ভালো হতো। আমরা আজকে কিন্তু খিচুড়ি
রান্না হচ্ছে আমাদের, আমরা সবাই একটা পার্টি করছি। তোমাদেরও কিন্তু কি দাওয়াত, যারা আসতে পারো তারা কিন্তু চলে আসো। আজকে আমরা একসাথে সবাই আমাদের একাডেমি ইয়াতে পরিবারের সবাই একসাথে আমরা একটু খিচুড়ি, মানে যেভাবে আমরা পারি আর কি এভাবে করে রান্না করে ফেলছি। যদি যারা খিচুড়ি খেতে চাও দ্রুত চলে আসো, ঠিক আছে? মানে সবজি মুরগি যাই পরে আর কি, সমস্যা নেই, সবগুলোর মধ্যে কিন্তু কি ভালোবাসা ইয়া করবে থাকবে। সবাই আসো, চলে আসো। আচ্ছা, প্রথমটা কি বলতেছো? হ্যাভ টু। আচ্ছা ঠিক আছে, আমি অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি। অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি, দেখো। তোমাকে সময় সঠিক ব্যবহার করতে হবে, হ্যাভ টু, ইয়েস এটা হ্যাভ টু হবে। আচ্ছা, এখানে কিন্তু দেন আছে, তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? উড রাদার, এটা হবে বি নাম্বারে, এটা উড রাদার হবে। ওটা হ্যাভ টু কেন হবে? যেহেতু তোমাকে সময়ের সঠিক ব্যবহার, ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর টাইম, ঠিক আছে? এই জন্য এখানে আমাকে কি লিখতে হবে? হ্যাভ টু লিখতে হবে, এটা হবে এ নাম্বারে। তারপরে দেখো লং এগো, লং এগোটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে বাস করে গেছে, সাবজেক্ট নাই। এই জন্য সাবজেক্ট না থাকলে আমাকে ইট বা দেয়ার লিখতে হবে। ইট লিফট, এটা কেমন শোনায়? তোমাকে লিখতে হবে দেয়ার লিফট, দেয়ার লিফট, এটা সি নাম্বার লিখবা, দেয়ার লিফট। তারপর দেখো ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিড নাইট ইউ আর রিয়েলি স্কিয়ার্ড। বলা হচ্ছে এই মিড নাইটে মানে মধ্যরাতে হরর ফিল্ম দেখলে আসলে কেমন লাগে, কেমন হয়। তো এই জন্য তো কেমন হয় বুঝাতে আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে হোয়াট ইফ, একটা হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। যেহেতু ভার্ব শেষে আইনজি, তাহলে আমাদেরকে লিখতে হবে হোয়াট ইজ ইট লাইক বা ওয়ার্ডস লাইক। ওয়ার্ডস লাইক ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিড নাইট ইউ আর রিয়েলি স্কেয়ার্ড, ওকে। তারপর দেখো ইটস উইন্টার, তো বাই এ কার, বাই এ কোট। কোট না কিনলে যে তুমি অন্য কিছু কিনতে পারো, সোয়েটার কিনতে পারো বা অন্য কিছু নিতে পারো, বাট কোট কিনতে হবে এমনটা তো না, বিকল্প আছে। তাহলে তুমি কিনলে ভালো হয়, তাহলে কি লিখবা? হ্যাড বেটার, হ্যাড বেটার, ঠিক আছে? আরো আছে 5টা, এগুলো তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। আজকে আমরা একটা শর্ট লাইভ করলাম, আন্তরিকভাবে দুঃখিত। আজকে শর্ট লাইভে যতটুকু পারছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। নিয়মিত লাইভ ক্লাসগুলো করবো, আমাদের 2 দিন ইংরেজি আছে সপ্তাহে। অফলাইন ক্লাসে তো আসছোই, যারা অফলাইনে আসতে পারছো না বিভিন্ন এই কারণে, তারা অনলাইন ক্লাসে মাস্ট জয়েন করবো। আমাদের প্রতিটা সাবজেক্টের আমাদের রুটিন দেওয়া আছে, পেজে গেলে তোমরা কিন্তু রুটিনটা দেখতে পাবা। রুটিন অনুযায়ী ক্লাসগুলো নিয়মিত করো, কিছু পড়া হবে। একেবারে তোমার যে বসে থাকার চাইতে স্যারদের কিছু কিছু পড়া নিয়ে তুমি যতটুকু পারো এগুলাকে রপ্ত করার চেষ্টা করলে তোমার পড়াটা কন্টিনিউ থাকবে। এবং সবার সুস্থতা কামনা করছি। অনন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ 24 ব্যাচকে আমন্ত্রণ। তোমরা ফ্রি ক্লাসগুলো করো, অনলাইন ক্লাস অফলাইন দেখে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নাও আমরা তোমাদের অ্যাডমিশন জার্নিতে হেল্প করতে পারবো কিনা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।